এই খবরটা একটু পুরনো, একদিন বোধ হয়। পূজা উপলক্ষে টাঙ্গাইলের কোনো একটা পূজা মণ্ডপ, আজকালকার এবারকার পূজা মণ্ডপ আর পূজা মণ্ডপ নাই, পূজা মণ্ডপ হয়ে গেছে রাজনৈতিক দলের কনস্টিটিউয়েন্সি। হিন্দু ভোট জোগাড়ের জন্য প্রত্যেকটা নেতাকে পূজা মণ্ডপে যেতে হচ্ছে, তাতে ওই দলটার নাম জামাত হোক আর কাদের সিদ্দিকী হোক। তো সেরকম একটা সেম সাইড হয়ে গেছে টাঙ্গাইলের কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কাদের সিদ্দিকী ওই মণ্ডপে পৌঁছানোর 5 মিনিট আগে জামাতের এমপিটা, হবু এমপি মানে ক্যান্ডিডেট আর কি, সে ওখানে গিয়ে হাজির হয়েছে। তার কথাবার্তা বলছিল, ইতিমধ্যে কাদের সিদ্দিকী হাজির। তারা বসেছেও পাশাপাশি পূজা মণ্ডপের সামনে। তো প্রত্যেকটা পূজা মণ্ডপে এখন এমন হয়েছে, ওই পূজা মণ্ডপে কি পূজা হইতেছে ওইটা না, খবর হইলো এখানে সামনে চেয়ার পেতে দিয়ে রাখছে। এটা আপনি হোল ইন্ডিয়াতে যান, যতগুলো পূজা মণ্ডপ পাবেন ওয়েস্ট বেঙ্গলে, কোন ওয়েস্ট বেঙ্গলের পূজা মণ্ডপের সামনে এরকম চেয়ার পাতা নেই। এই কালচার করতে গেল, এটা হলো বাংলাদেশের পূজা, প্রগতিশীল পূজা আর কি, এটা বুঝলেন না? এইখানে ভোটের ক্যান্ডিডেটরা পূজা কেন্দ্রে যায়, পূজা মণ্ডপে যায় ভোট চাইতে। যাই হোক, যেভাবে খুশি গেছে তো। আচ্ছা, কথা সেখানে না, কথাটা হলো আসল যে জায়গাটায়, ওইখানে গিয়ে বক্তৃতা আগে দিয়েছে কাদের সিদ্দিকী। এই বক্তৃতা কি বলছে ওইটা হচ্ছে ইন্টারেস্টিং। কাদের সিদ্দিকী হুঙ্কার দিতেছে, বাট একটু নরম স্বরে, হুঙ্কারটা খুব কড়া হুঙ্কার। কইতেছে 71-এর অন্যায় নিয়ে যদি জামাত ক্ষমা না চায়, তাহলে জামাতে এইবার ক্ষমতায় যেতে পারবে না। আমি খুব মজা পাইছি এই বক্তব্যটা শুনে, কাদের সিদ্দিকী এটা বলতেছেন। তার মানে কাদের সিদ্দিকী অ্যাটলিস্ট এটি মানছে জামাত ক্ষমতা যাইতেও পারে। এটা তো বিশাল অ্যাচিভমেন্ট। কাদের সিদ্দিকী সার্টিফাই করছে না, এটা তো অ্যাচিভমেন্ট। আচ্ছা ঠিক আছে, কিন্তু শর্তযুক্ত, তাই তো? কি শর্ত? 71-এর অন্যায় নিয়ে জামাতকে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। ভালো কথা, এটা জামাতের জন্য ডাল ভাত। কি করে? আমি কি জামাত করি? তাহলে আমি জানলাম কেন? খুব সহজ জানা, আপনারা সবাই জানেন এটা, আমি গেলে মনে করাই দিই। দেখেন 2001 সালের ভোটে জামাতে আর বিএনপির মিল্লা 20 দলীয় জোট করে যখন ইলেকশনে গেছিল, নাকি 4 দলীয় জোট, শুরুতে 4 ছিল পরে 20 হয়েছে। এই যে জোটবদ্ধ ইলেকশনটা, ওই ইলেকশনের রেজাল্টের পরের দিন এইবার 3খানা মন্ত্রী পাইছিল, কমপক্ষে 3টা কম হবে না মন্ত্রী পাইছিল। নিজামী সাহেব খোদ বাণিজ্য শিল্পমন্ত্রী হয়েছিল, যেটার কারণে উনাকে এই 10 ট্রাক মামলার আসামি বানিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার আগা পাঁচতলা কিছু জানে না, যেহেতু ঘাটটা ছিল ওই সার কারখানার ঘাট, এখন সার কারখানা শিল্পমন্ত্রীর আন্ডারে, এই জন্য শিল্পমন্ত্রী দায়ী। যাই হোক, ওদিকে যাচ্ছি না। জামাতে মন্ত্রী পাওয়ার পরে যে কাণ্ডটা করছিল, এইটা ক্ষমা চাওয়ার চেয়ে বিশাল কিছু। কিন্তু একই, জামাতের যে খাসি স্টেট কার্ড কাজ করে না। জামাত ওখানে যা করছিল সেটা হলো, আওয়ামী লীগ যেইভাবে বার্ষিকী পালন করে, কোন বার্ষিকী, সারা বছর যে ক্যালেন্ডার, রাজনৈতিক ক্যালেন্ডারটা আছে, 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে শুরু করে, ওদের তো ইতিহাস শুরু হবে 52 সাল থেকে। 52 আগে ইতিহাস নেই। 47-এ পাকিস্তান হয়েছে, 47 থেকে 52 কি হয়েছে না, এই নিয়ে কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম নেই। কেন? ওটা মুসলিম লীগের আমল ছিল, ওটা জমিদের উচ্ছেদের আমল ছিল। জমিদের উচ্ছেদ থেকে কেমনে আওয়ামী লীগটা চলছে করে ভাই, এটা তো গা জ্বলে যায় ওদের। হিন্দু জমিদারদের বিরুদ্ধে কেমনে কথা বলে? ওটা তো হিন্দু জমিদারদের দল, আসলে হিন্দু জমিদারদের সওয়াল পাওয়ালরা, এই মনি সিং, খোকা রায়রা, এই যে কমিউনিস্টরাই তো আওয়ামী লীগ খুলছিল। ফলে তারা 47 থেকে 52, তাদের কোনো ইতিহাস নাই। ইতিহাস শুরু হবে 52 থেকে, জামাতও তাই করছিল, 52 থেকে ইতিহাস পাবো। একেবারে আওয়ামী লীগের ক্যালেন্ডার যেরকম আছে, 52 21 ফেব্রুয়ারি থেকে শুরু করে এইবার 25 মার্চ, 16 ডিসেম্বর ইত্যাদি, যা কিছু স্বাধীনতা যুদ্ধ বিষয়ক, শেখ মুজিবের অ্যাচিভমেন্ট বিষয়ক যত সব দিবস আছে, একদম আওয়ামী লীগের কায়দায় সেই দিবস চোখ বন্ধ করে পালন করা শুরু করছিল। শুধু তাই না, জামাতের অফিসে বসে এই পালনের দিবস আলোচনা সভা হয়েছে, মনে নাই? যেই জামাত, আমি মনে করে দিই আপনাদেরকে, শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন গোলাম আজম দেশে ফিরে হুঙ্কার দিয়ে বলছিলেন, 71 সালে আমরা কোনো ভুল করিনি। হইল বার, যেই জামাত রাজনীতি শুরু করছে শেখ মরার পরে, যে আমরা ভুল করি নাই,
তারা এবার 2001 সালে ইলেকশনে জিতে বলতেছে যে আওয়ামী লীগের যতগুলা দিবস পালন আছে, প্রগতিশীল যত দিবস পালন আছে, হিন্দু জমিদারদের অ্যাপ্রুভ যেসব দিবস পালন আছে, আওয়ামী লীগের সেই সব দিবস এখন থেকে আমরাও পালন করবো। এই হলো যে জামাতের সিদ্ধান্ত দিচ্ছে। তাইলে এখন যদি জিততে যায়, মনে করেন লড়া কথা কথা কিন্তু আবার ধরে নিয়েন যে আমি জামাত জিতবে বলে ফোরকাস্ট করতেছি না, এত দায়িত্ব আমি নিতে পারবো না। জিতবে কি না জিতবে এটা জামাতের ব্যাপার। ওকে, তো এখন কাদের সিদ্দিকী এই যে অভিযোগটা করছে তারা ক্ষমতা দিতে পারে না। আরে ভাই, পরের দিনই বলবে যে আমরা সব ইয়ে করে দিলাম, ক্ষমতা নিলাম, 71 যা হচ্ছে সব ভুল, জামাত স্টেপেন দিয়ে দিব, অসুবিধা কি? এইটার জন্য যদি তার ক্ষমতা যাওয়া আটকায়, তাহলে জামাত কি করবে? এটা তো একটা বাচ্চা ছেলেও বলতে পারবে জামাত কি করবে। ওকে, যাচ্ছে বরং একটা অন্য মজার কথা আসি, আসল কথা আসি। আচ্ছা, কাদের সিদ্দিকী সাহেব, আপনি নিজেকেও নিজে মূল্যায়ন করতে জানেন না, আপনি নিজেও জানেন না আপনার গৌরব কি। ধরে দি, শুনে অবাক লাগবে আপনারই হয়তো। 3রা ডিসেম্বর লাস্ট 71-এর 3রা ডিসেম্বর ইন্ডিয়ানরা পাকিস্তান আক্রমণ করে, মানে লাস্ট যুদ্ধ আর কি, যেটা 16 ডিসেম্বরে গিয়ে শেষ হচ্ছে সারেন্ডার করার ভিতর দিয়ে। এর আগে ইন্ডিয়ানদের প্ল্যান ছিল যে পুরো পাকিস্তানের গভর্নমেন্টকে, মানে আইয়ুব খান, ইয়া খান থেকে তারা সরায় ফেলবে, পরাস্ত করতে পারবে। পরাস্ত করার কৌশল কি হবে? কৌশলটা অনেকটা মাসুদের মতো, গ্রাম দিয়ে শহর ঘেরা না, এখান থেকে গ্রাম অর্ধেক গ্রাম না, এখানে হলো বর্ডার এলাকা দিয়া ইন্ডিয়ানরা ঢোকা শুরু করবে, বর্ডার জেলাগুলোকে দিয়ে প্রথমে। তারপরে আস্তে 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 ঢাকাকে অভিমুখে তারা মার্চ করবে, একসময় ঢাকার পতন করবে। এই ছিল ফর্মুলা। এই ফর্মুলাটা তারা সাডেনলি সেপ্টেম্বর মাস থেকে বদলানো শুরু করে, বদলায়, এটা ডিসেম্বরে একদম কমপ্লিটলি বদলায় দেয়। এই নতুন প্ল্যানটা কি ছিল? এই প্ল্যানটাই ছিল জ্যাকবের, তাকে অনেকে ইহুদি না, ইন্ডিয়ান লোক, কিন্তু ডেফিনেটলি ইহুদি সে। জ্যাকব পাল্টা প্ল্যানটা দেয় যে এর থেকে সহজ প্ল্যান আমাদের হাতে আছে। কি সেটা? দেখেন, মেলা মুক্তিযুদ্ধের গল্প শুনি আমি, সব তো ওখানে ট্রেনিং নিচে কি নেই, কেউ মাঠেই আসেনি, বেশিরভাগটি হাতে কোনো 2-4 জন ছাড়া রিয়েলি যারা মাঠে যুদ্ধ করছে। তাও ইন্ডিয়ান আর্মি আগে রাখতো ওদেরকে, গুলি খেললে ওরা কাক, আর পিছনে থাকতো ওরা। তাও সেটা তো 3রা ডিসেম্বরের আগে কখনো হয় নাই। 3রা ডিসেম্বরের আগে যা কিছু করতে হয়েছে বাংলাদেশে দিয়ে করতে হয়েছে। এনিওয়ে, আসল কথাটা আসি, বাংলাদেশে একমাত্র বাংলাদেশের থেকে যুদ্ধ করছে সেই হলো কাদের সিদ্দিকী। এই খবর কাদের সিদ্দিকী নিজের গৌরব প্রকাশ করতে, প্রচার করতে পারে নাই, সিগনিফিকেন্সটা বুঝে নাই। এই জন্য ইন্ডিয়ান আর্মি যোগাযোগ করেছিল কাদের সিদ্দিকীর কাছে, রিকোয়েস্ট করেছিল, তুমি যদি কয়েক ঘন্টা জাস্ট দখলে রাখতে পারো তোমার 2-4টা মাঠ টাঙ্গাইলে, কিন্তু ঢাকায় আসতে হবে না, আর এই 2-4 ঘন্টার টাইম যদি আমাদেরকে দাও, যে পাকিস্তান আর্মি এসে ঠেকা রাখতে পারবা, যে পাকিস্তান আর্মি এসে তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, এই 2-4 ঘন্টা খালি ঠেকা রাখবা, আর এই 2-4 ঘন্টার মধ্যে আমরা হেলিকপ্টার দিয়ে 36 সেনা নামাই দিব। ঠিক তাই হয়েছে। কাদের সিদ্দিকী এই বীরের মতন এই কাজটা করছিল বলে এত দ্রুত বাংলাদেশ সরকারের মানে বাংলাদেশে পাকিস্তান সরকারের পতন হয়েছে। কাদের সিদ্দিকী অ্যাচিভমেন্ট ছিল এটা। আমি আবার বলে দিই, ঢাকায় ঢুকছিল কোনখান দিয়া? তখনকার টাঙ্গাইল, মানে বুঝতে পারতেছেন, এখনকার মধ্যে এত সোজা না, কোনো ব্রিজ নাই, কোনো ফেরি নাই, মানে ঢাকা থেকে রওনা দিলেন, টাঙ্গাইলে চলে গেলেন। এই শীতকালের টাঙ্গাইল এরকম ছিল না। আপনি তো নরসিংদী পর্যন্ত যাইতে পারতেন না, তো অনেক ঘোরা ছিল, এইখানে তো ফেরি পাড়াইতে হতো। প্রত্যেকটা ফেরিতে তারা ওই পল্টুন দিয়া কানেক্ট করছিল, এর ব্যবস্থা করে দিয়েছিল, ইন্ডিয়ানরা অবশ্য সাথে নিয়ে আসছিল। আর এই 4-6 ঘন্টা দখল করে বসেছিল যাতে পাকিস্তান আর্মি এই 36 সেনা নামাতে বাধা না দেয়, বাধা দেওয়ার সুযোগ পায় নাই, ওইটাই ঠেকে রাখছিল। এইটাই তার বিরাট অ্যাচিভমেন্ট। ফলে পুরো যুদ্ধের নীতিটা, যুদ্ধের কৌশল বদলে যায়। এর কারণে তারা টাঙ্গাইল দিয়ে ঢুকছিল, কিন্তু টাঙ্গাইল দিয়ে ঢুকে ঢাকা আসার সময় সবটাই এইবার এখনকার মতো সায়দাবাদ উত্তরা দিয়ে ঢুকে নেয়। এইটাই আপনার আশুলিয়ার পথ, যেটা আমাদের সাভারে ঢুকা, আমার নিশ্চিতভাবে মনে আছে। খুব কাদের সিদ্দিকী, এই যে হায়দার ছিল আমাদের খালিদ মোশাররফের সেকেন্ড ইন কমান্ড, তার অ্যাচিভমেন্ট খুব কম লেখা হয়েছে। এই হায়দার না থাকলে এই যে রুমিন মা যে গল্প মারায়, এগুলো গল্প একটা হইতো না, এটা পুরাটা হায়দার হেল্প করছিল তাদেরকে। হায়দার আগরতলা থেকে যুদ্ধ করেছিল।
এই হায়দারের সাথে কাদের সিদ্দিকী ঢাকায় ঢুকে এই মিরপুর ব্রিজ পার হয়ে, এটা জলজান্ত ছবি পাবেন অনেক জায়গায়। তাহলে ঢাকা ঢুকছিল তার এদিক দিয়ে। এই পুরো কৃতিত্বটা একমাত্র কাদের সিদ্দিকী, কারণ সে বাংলাদেশের মাটিতে বসে মুক্তিযুদ্ধ করছে। কিন্তু এখন উল্টাটা বলি, উল্টা গল্প। কেন কথাটা বললাম? এটা হলো কাদের সিদ্দিকী গৌরবের দিক, আর উল্টা অগৌরবের দিকে এটা কি? এটা অমার্জনীয়। এই কাদের সিদ্দিকী এইবার শেখ মুজিব মারার পরে চলে গেছে তার এই কাদেরিয়া বাহিনী নিয়ে, ওই কাদেরিয়া বাহিনী নিয়ে চলে গেছে ইন্ডিয়া। এইবার ইন্দিরা গান্ধীর কাছ থেকে অস্ত্র নিয়ে, ট্রেনিং নিয়ে, টাকা পয়সা নিয়ে ওখানে খাইছে দাইছে, আর বাংলাদেশে উঠে এসে রেল লাইন উঠানো শুরু করছে। এইবার বুঝছেন, ও তো নিজের দেশের বিরুদ্ধে একটা বিদ্রোহী চেতনা, বিট্রেয়ার। আমি আগের দিনও বলেছি যে বাংলাদেশের সেকালে 75 সালের বাংলাদেশের যে যানবাহন ব্যবস্থা, ওই ট্রেন ছাড়া আন্তরাষ্ট্রীয় ট্রেন বলে কিছু ছিল না সেকালে। এগুলো পরে ওয়ার্ল্ড ব্যাংকের লোন যখন আসছে তারপরেকার ব্যাপার এগুলা। সেকালে বাংলাদেশের ট্রেন বলতে, এই যাতায়াত বলতে একমাত্র ট্রেন ভরসা। আর সেই সকালের ট্রেন কখন ছাড়ে, কখন আসবে, বিকেলে আসবে না কখন, কেউ জানে না, এরকম ছিল অবস্থা। সেই অবস্থায় আপনি ট্রেনের লাইন উঠে আলাই দিচ্ছেন। হ্যাঁ, আপনি কি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন এটা, নাকি রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন? সেইটার জন্য আপনি কোনদিন মাপ চাইছেন কাদের সিদ্দিকী? উত্তর দেন। দোষ খালি জামাতের। হ্যাঁ, আপনি কি করেছিলেন? এরপরে কি করছে জিয়াউর রহমান? এটা আপনাদেরকে আপোষ করে ফেরত আসার সুযোগ দিয়ে দিচ্ছে। পুরা কাদেরিয়া বাহিনী ফেরত নিয়েছে 76 সালের মধ্যে। আপনারা আপোষ করছেন, সারেন্ডার করছেন, ফেরত দিচ্ছে, কিন্তু আপনি আসেন নাই। আপনার বিয়ে হয়েছে টাঙ্গাইল থেকে, মেয়ে পছন্দ করে নিয়ে গেছেন, ইন্ডিয়াতে নিয়ে গিয়ে বিয়ে হয়েছে, এবং ফিরে আসছেন কবে? এরশাদ পতনের পরে ওই সুযোগে ঢুকে গেছেন বাংলাদেশে। মাপ চেয়েছেন কখনো? এই যে আপনি রেল লাইন উপরে ফেলার মতো রাষ্ট্রদ্রোহিতা কাজ করছেন, আপনি সরকারের সাথে বিরোধ, রেল লাইন উঠান কেন? সাধারণ মানুষের যানবাহন এটা একটা। আর সেকালের জীবনযাপন কি পরিমাণ কষ্টের, আপনি বুঝেন একটু সাধারণ মানুষের কষ্টটা? আপনার যদি এতই মূলত থাকতো, আপনি ক্যান্টনমেন্টে গিয়ে আবার হামলা দিতেন, মিলিটারির সাথে মারামারি করবেন। আপনি পাবলিক ট্রান্সপোর্টের উপর হামলা দিচ্ছেন কেন? ইন্ডিয়ান দালালি করে এগুলো করবেন, এটার জন্য মাপ চাইবেন না? তো দোষ খালি জামাতের, আপনি করেন না। এই জন্য দুটোই বললাম, আপনার গৌরবের দিকে বললাম, আপনার বাংলাদেশ বিরোধী কাজকর্ম কোথাও পূর্ণ। আপনারও উচিত হবে এগুলোর জন্য মাপ চেয়ে নেওয়া। অভিযোগ তো শেষ নেই। আপনি হাসিনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা পুরো বিল্ডিং নিয়েছেন না, ওটা কি হবে? আপনি হাসিনার বেনিফিশিয়ারি না? কথা আরো আছে, আমার অনেক দিনে যায়, তাহলে হেডলাইন বলে শেষ করে দিই। আমি একটা সময় যমুনা ব্রিজ যখন চলতেছিল কনস্ট্রাকশন, আমি ব্রিজের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ছিলাম। আপনি কাদের সিদ্দিকী আপনার লোক বুদনামি করে আমার ক্যাম্পের ভিতরে আসছে, চাঁদা দিতে হবে। আমার ঢাকা অফিস বলছেন নো চাঁদা দেন, বলবো যে ঢাকা অফিসে চলে যেতে। আমার দারোয়ান, আমার গার্ডরা, দারোয়ান মানে বুঝতে পারেন 3000 লোক দারোয়ান, কিন্তু আমার ছোট্টখাটো অফিস না ওইটা। আমার কাজের এরিয়া ছিল একেবারে এলেঙ্গা, এদিকে এলেঙ্গার ওদিকে একেবারে এই যে সিরাজগঞ্জ পার হয়ে যেখানে বগুড়া রোডে ঢুকছে ওইটা পর্যন্ত রাস্তা, এই পুরাটা ছিল আমার পুরা এখতিয়ার, আমার এরিয়া। ফলে 3000-এর উপরে আমার শুধু গার্ড ছিল। ফলে তারা গেট খোলে নাই, পরিষ্কার দিচ্ছে খোদা হাফেজ, আমরা দেখাও করবো না। আমি দেখা করিনি তার সাথে। এই যে আপনার আরেকটা বড় অপরাধ হলো, আপনি বেকুত্ত আসলে। আপনি ভাবছেন আপনার বাংলাদেশ স্বাধীন করে আইছেন মুক্তিযুদ্ধে, এখন আপনাদেরকে বসা চান্দাবাজি করে খাইতে হবে। আচ্ছা, এটা হইলো? আপনি কি পারতেন না অর্গানাইজ করে কোনো বিজনেস, কোনো কারখানা চালাবেন, দায়িত্ব নেবেন, করে এবার নিজেরা আয় করে নিজেরা খাবেন? এটা কি করলেন আপনি? সেই থেকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকে এখন পর্যন্ত আপনি চাঁদাবাজির উপরে বেঁচে আছেন। এটা হলো? এইটুক বুদ্ধি আপনার মাথায় কেউ দিল না? আপনার সমস্ত বদনাম তো এটার কারণে। দেখেন, এত সুনাম ছিল আপনার, সব নষ্ট করছে। মাথায় গেলও নাই রাজনীতির গেলু থাকতো তাহলে 16 ডিসেম্বরের দিনা আপনি বিহারি বলে একজনকে মেরে হালাইতেছেন। পুরা ইন্টারন্যাশনাল সাংবাদিক, ক্যামেরাম্যান যখন ঢাকায় উপস্থিত, তারা ওই ছবি নিয়ে গিয়ে কি দেখেছে, আপনাদের টেরও পার নাই দিনটা কি ছিল। দিনটা ছিল সারেন্ডারের। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যখন সারেন্ডার করে, এরপরে আর আপনি কাউকে খুন করতে পারবেন না। আপনাকে পরিষ্কার করে বলে দিই, রাজাকার বলে
সম্ভবত উত্তরায় বা আশেপাশে কোথাও এক ছেলে কোন ইয়েকে বোধহয় গভর্নর ছিল আগে পাকিস্তানে, তাকে বাসায় গিয়ে মেরে দিয়ে আসে এবং সেই ছেলে এর জন্য বীর প্রতীক খেতাব পায়। এটা সহি কেন? ওটা যুদ্ধের সময়। এখন আপনি জান না কাউকে কোন রাজাকার বলে কারো বাসায় মেরে দিয়ে আসেন, আপনার নামে রাষ্ট্রদ্রোহিতার খুনের মামলা হবে এবং আরো ফাঁসিতে লটকাবেন। এগুলো বুঝেন, আইন কানুন বুঝেন? যখন পাকিস্তানিরা সারেন্ডার করছে এরপরে একটা লোকের গায়ে তার চুলে টাচ করতে পারবেন না। আপনি টাচ করলে উল্টা আপনি অভিযুক্ত হবেন, কারণ সে সারেন্ডার করছে। আপনি কেন তাকে খুন করছেন? উল্টা তার আহার, বাসস্থান, চিকিৎসার দায় দায়িত্ব এখন আপনার, যেহেতু সে সারেন্ডার করছে। এগুলো আইন কানুন বুঝেন? কেন আপনাকে নিয়ে এত হইচি হয়েছিল 16 ডিসেম্বরের দিনে? আপনি এগুলো কোনোদিন কিচ্ছু বুঝতে চাইলেন না। অ্যাকচুয়ালি আপনি তো এগুলো পোলাপান। আসলে 71 আপনাকে থ্যাঙ্ক দিতে হয়। যার এমপি তো ছিল আপনার বড় ভাই লতিফ সিদ্দিকী, আপনি তো কেউ না। কিন্তু আপনি তরুণদেরকে সংগঠিত করে একটা কাদেরিয়া বাহিনী বানাইছিলেন। আপনার বিশেষ অ্যাচিভমেন্ট ছিল তখনকার ওই যমুনা নদী দিয়ে যে মিলিটারিরা অস্ত্র নিয়ে যাচ্ছিল, ওই বোটে আপনি হামলা করে অস্ত্র উপ করছিলেন। এই থেকে আপনার ইয়ে বেড়ে যায়, মানে প্রচারটা বাড়ে। সোকে খুব ভালো কাজ করেছিলেন, কিন্তু কিছু জিনিস রাজনীতি জিনিস বুঝে ফেলতে হতো না। এগুলো কিছুই বুঝেন নাই, কোনোদিন করেন নাই। আপনার সমস্ত অ্যাচিভমেন্ট পানিতে দেওয়া গেছে। আপনি এটা চান্দাবাজ হিসেবে হাজির হয়েছেন সমাজে। আর কি বলবো, জীবনের শেষ প্রান্তে এসে গেছেন। ফলে মাপ চাওয়া শুধু আপনার না, মানে মাপ চাওয়া শুধু জামাত ইসলামের না। এটা নিজেকে একটু ফিরে মূল্যায়ন করেন। আপনি মারা যাওয়ার পরে বাংলাদেশ কিভাবে আপনাকে মূল্যায়ন করবে, আশা করি চিন্তা করবেন। থ্যাংক ইউ।